গ্রামের নাম সুন্দরপুর। গ্রামটি ছিল তার নামের মতোই অপূর্ব সুন্দর। চারিদিকে সবুজ ঘেরা প্রকৃতি, পাখির কলকলানি। কয়েকটি পাড়া মিলে একটি গ্রাম তৈরি হয়েছে। গ্রামের মানুষের ব্যবহার যেমন সুন্দর, সৃষ্টিকর্তার সৃষ্টি প্রকৃতিও ততটাই সুন্দর। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে রূপসী নদী। সেই নদীর পাশেই বসে গ্রামীণ বাজার। গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে। তাদের সব ফসল সেই গ্রামীণ বাজারে বিক্রি করে। তাই বাজারে অনেক মানুষের সমাগম হয়। গ্রামের ভেতর গোপাল খুড়োর চায়ের দোকান। সন্ধ্যা হলেই সেইখানে আড্ডা জমায় গ্রামের কিছু বয়স্ক এবং যুবক মানুষ। বর্ষার মৌসুম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রামের এক পাশে রয়েছে তেপান্তরের মাঠ। বর্ষার মৌসুম আসলেই বেড়ে যায় গ্রামের মানুষদের আতঙ্ক। থমথমে পরিবেশ। সন্ধ্যা হলে আর কেউ বাড়ি থেকে বের হতে চায় না। বহু বছর আগের কথা। সুন্দরপুর গ্রামে বাস করত ঘুটে বুড়ি। ঘুটে বুড়ির ছেলে মেয়ে কেউ ছিল না। বুড়ির বয়স প্রায় 100-র কাছাকাছি। এক বৃষ্টি বাদলের রাতে বুড়ির মৃত্যু হয়। পাশের বাড়ি শিবেনের স্ত্রী সে খবর জানতে পেরে গ্রামের সবাইকে ঘুটে বুড়ির মৃত্যুর খবরটা দেয়। গ্রামের তেপান্তরের মাঠের পাশেই রূপসী নদী, আর সেই নদীর তীরে অবস্থিত প্রাচীন কেন্দ্রীয় শ্মশান। বুড়িকে রাতেই শ্মশানে নিয়ে গেল গ্রামের শ্যামল, অখিল, বিমল আর শিবেশ্বর। বৃষ্টির কারণে আর কেউ আসেনি, কিন্তু কি আর করার, বুড়ির শেষ কাজটা যে করতেই হবে। আকাশে ঘন ঘন মেঘ, মাঝে মাঝে দূরে কোথাও বাজ পড়ার শব্দ শোনা যাচ্ছে। সেই সময় শ্মশানে কোনো ঘর বা ছাউনি কিছুই ছিল না। অখিল আর শিবেশ্বর কাঠ সাজাচ্ছে, আর বিমল বুড়ির মরাদেহ ছুঁয়ে বসেছিল। শ্যামল কাঠখড়ি এগিয়ে দিচ্ছিল চিতা সাজানোর জন্য। চিতা সাজানো শেষে বুড়িকে চিতায় তুলে আগুন দেওয়ার পর তারা চারজন শ্মশানের শিমল গাছের নিচে বসে রইল। চিতা জ্বলে ওঠার 30 মিনিট পরই ছমছমে বৃষ্টি শুরু হলো, আর শুরু হলো ঝড়। সেইখানে থাকলে তাদের চারজনেরই মৃত্যু নিশ্চিত। এই ভেবে তারা চারজন দৌড়ে চলে গেল বাড়িতে। তারপর থেকে গ্রাম অভিশপ্ত গ্রামে পরিণত হয়ে গেল। বুড়ির মৃতদেহ আধা পোড়া হয়েছিল, আর বুড়ির আত্মা প্রেতাত্মায় পরিণত হয়। গ্রামে শুরু হয় হাহাকার। সবাই অনেক আতঙ্কে থাকে। বর্ষার মৌসুম কেটে গেলে আর কোনো আতঙ্ক থাকে না সুন্দরপুর গ্রামে। প্রতি বছর বর্ষার মৌসুম শুরু হলে ওই বুড়ির বিভৎস রূপ দেখতে পায় গ্রামের কম বেশি সবাই। তেমন করে এই বছরেও শুরু হলো বর্ষার মৌসুম। আজকেও আড্ডা বসেছে গোপাল খুড়োর চায়ের দোকানে। চা আড্ডায় সবাই মেতে উঠলেও গ্রামের বয়স্ক সাধন খুড়ো ঝিম মেরে বসে রইল। পাশ থেকে কালীচরণ পদ বলে উঠল, কি হে সাধন, তোমায় অনেক চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো? তেমন কিছু না, শুধু ভাবছি এই গ্রামটা কবে অভিশাপ মুক্ত হবে, এইটাই আমার চিন্তা, অন্য কিছু না। সবাই তখন চুপ করে চিন্তায় বসে রইল। কারণ এই বছরেও বুড়ির প্রেতাত্মার অত্যাচার তাদের সহ্য করতে হবে। আজকে শনিবার শুরু হলো ঝড় বৃষ্টি। ঝড়টা যেন উঠে আসলো তেপান্তরের মাঠ থেকে। সেটা বুঝতে আর গ্রামবাসীর বাকি রইল না। সবাই দরজা জানলা লাগিয়ে চুপ করে বসে রইল ঘরের মধ্যে। একটু পরে জোরে জোরে শোনা গেল প্রেতাত্মাদের চিৎকারের শব্দ। গ্রামের সব মানুষ ভয়ে কাঁপছে। এইভাবেই কেটে গেল আজকের রাত। গ্রামবাসীর কপালে অনেক দুঃখ আছে। বুড়ির আত্মার সাথে সাথে এই বছরে বুড়ির ভাইয়ের অতৃপ্ত আত্মাও আসছে।
পরের দিন সারাদিন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা লেগে গেল। গ্রামের কার্তিকের বউ শ্যামলীর গরুটা ছুটে গেল তেপান্তরের মাঠে। তখন সন্ধ্যা। কার্তিকের বউ একা ছুটতে লাগলো গরুর পেছনে পেছনে। তখন বুড়ির পেট শরীর গাছ থেকে দেখতে পেল একটা বউ ছুটে আসছে গরুর পেছনে পেছনে। বুড়ি মুহূর্তের মধ্যে চিন্তা করলো, আমি তার শরীরে ঢুকলে অনেক রক্তপান করতে পারবো। যেই ভাবা সেই কাজ। বুড়ি কার্তিকের বউয়ের শরীরে সাথে সাথে প্রবেশ করলো। সবাই যখন ঘুমিয়েছিল তখন বুড়ির আত্মা এবং বুড়ির ভাইয়ের আত্মা গ্রামের মধ্যে অত্যাচার শুরু করেছিল। সারা রাত গ্রামের অধিকাংশ বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল সব কিছু নিখোঁজ হয়ে যায়, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। সারা রাত শুধু বুড়ির গলার আওয়াজ আর গরুর পায়ের শব্দ শোনা যাচ্ছিল। গ্রামবাসীরা সবাই অনেক আতঙ্কিত হয়েছিল। দু একজন জানালা খুলে দেখল বুড়ির মাথা হাতে ঝুলছে আর গলা দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আর একটা গরু সামনে সামনে যাচ্ছে। প্রতিটা বাড়ির দরজায় দরজায় ধাক্কা দিচ্ছে জোরে জোরে। বুড়ি গ্রামে তোলপাড় সৃষ্টি করে, গিয়ে আবার কার্তিকের বউয়ের শরীরে প্রবেশ করলো। শুরু হলো কার্তিকের বাড়িতে অত্যাচার। কার্তিক দেখলো তার বউ জীবন্ত হাঁস মুরগি চিবিয়ে খাচ্ছে। এইবার বুড়ির আত্মা বলল, এই কার্তিক, তুই এখান থেকে চলে যা পালিয়ে, না হলে তোর রক্ত খাবো। কার্তিক ভয়ে দৌড়ে পালিয়ে বাহিরে চলে গেল। কার্তিকের বাড়ির পাশেই ছিল শিব মন্দির। সেইখানের পুরোহিত রামচরণ বৃদ্ধ বয়সে ছুটে আসলো কার্তিকের চিৎকার শুনে। সে হাতে করে একটা জলের পাত্র এনেছে, আজকে প্রেতাত্মার ধ্বংস হবেই। পুরোহিত সবাইকে জোরে জোরে ডাকতে লাগলো। গ্রামবাসী সবাই ছুটে আসলো পুরোহিতের ডাকে। মরলে সবাই একসাথে মরবো, বাঁচলে সবাই একসাথে বাঁচবো। পুরোহিত ছুটে গিয়ে ছিটিয়ে দিল কার্তিকের বউয়ের শরীরে সেই মন্ত্রপত জল। চিৎকার করে উঠল বুড়ির প্রেতাত্মা। বুড়ি বলল, এই তুই কে? আমার গায়ে জল ছিটিয়ে দিয়েছিস কেন? পালিয়ে যা এখান থেকে, না হলে তোর রক্ত খাবো। তুই ছেড়ে দে এই বউকে, আর পালিয়ে যা অন্য কোনো জায়গায়, শান্তিতে থাকতে দে আমাদের। না, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। তোরা চলে যা এখান থেকে, না হলে সবার রক্ত খাবো। যে গরুর শরীরে প্রবেশ করেছে সে কে? ওটা আমার ভাই। আমি আর আমার ভাই কেই তৃপ্তি পাইনি মৃত্যুর পর, তাই আমরা আজ অতৃপ্ত আত্মা। আমরা শান্তি চাই। কি করলে তোরা শান্তি পাবি বল আমাদের, আমরা সেটাই করব আর তোদের শান্তি দিব। এই রূপসী নদীতে তোরা আমাদের পিণ্ডদান করবি আগামীকাল, তাহলে আমাদের আত্মা শান্তি পাবে। আমরা আর এই গ্রামে আসবো না। তোদের মনের আশা পূরণ হবে, আমরা তোদের পিণ্ডদান করব, তোরা শান্তি পাবি। চলে যা এখন, চলে যা এখান থেকে। বুড়ি তখন কার্তিকের বউয়ের শরীর ছেড়ে চলে গেল, আর কার্তিকের বউ অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর গ্রামবাসীরা বুড়ির সৎকার সম্পন্ন করলো। তারা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। গ্রামে ফিরে এলো আগের মতো সৌন্দর্য। Please one like, one share and one subscribe. Yes, animation 0.9.